খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপন করেছেন বড়দিনের উৎসব। এ উপলক্ষে বাহারি রঙে এবং আলোক ছটায় সেজেছে প্রতিটি গির্জা। 24শে ডিসেম্বর রাত থেকেই প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা চান সুখী, সমৃদ্ধ এবং আলোকিত জীবনাচরণ। তাদের এই আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে সর্বদা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নুসরাত শারমিন জানাচ্ছেন বিস্তারিত। কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের গোশালায় প্রায় ২০২৪ বছর আগে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আবর্তন হয় তার। তাই তো এই দিনটিকে কেন্দ্র করে ২৫শে ডিসেম্বর আলোকোচ্ছটায় সেজে ওঠে গোটা বিশ্ব। পালন করেন শুভ বড়দিন। সবাইকে মেরি ক্রিসমাস। গির্জায় গির্জায় ঘুরে প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিকে উপলক্ষ করে চান সুখী, সমৃদ্ধ পরিবার এবং বাংলাদেশ। হ্যাপি মেরি ক্রিসমাস। এই জন্মদিন যেন সবার জীবনে আলোকিত করে দেয়। এই দেশ, সমাজ, পৃথিবী, রাষ্ট্র সবাইকে যেন আনন্দে আনন্দিত করে। আর আমরা যেন সবাই সুস্থ থাকি। সবার জন্য এটাই প্রার্থনা যেন সবাই আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারি। প্রার্থনা ছিল যেন দেশের অবস্থা ভালো থাকে আর আমাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। যিশুর জীবনাদর্শ যেন প্রতিফলিত হয় প্রতিটি মানবপ্রাণে, এমন প্রত্যাশা ফাদার জয়ন্ত গোমেজের। সেই সাথে মানব কল্যাণে যিশুর ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। আমাদের এই বড়দিনে, এই ক্রিসমাসের দিনে আমরা প্রার্থনা করি যাতে এই বিশ্ব শান্তিতে ভরে ওঠে, মানুষ যাতে শান্তি, ভ্রাতৃত্বে এবং সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে। জগতে সব মানুষ সুখী হোক, শান্তিতে বসবাস করুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। উৎসবের আমেজ যেন সকলের মাঝে নির্বিঘ্নে ছড়িয়ে পড়ে এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সর্বক্ষণই সজাগ দৃষ্টি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধর্মের সংস্কার এবং প্রচারের লক্ষ্যে গোটা বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন। আর এই শুভ বড়দিনকে কেন্দ্র করে সকলের একটি প্রার্থনা, দেশের জন্য সংঘাত, হানাহানি দূর হয়ে শান্তি, সমৃদ্ধি সবসময় বজায় থাকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবে সবাই বড়দিনের উৎসব পালন করতে পেরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় কাকরাইলে আর্চ বিশপ হাউস ও চার্চ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদপুর হত্যাকাণ্ডে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে। আর আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে এগিয়ে যায়, অনেক আগাক এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মাধ্যমে বড়দিন উদযাপন করছেন। ২০২৪ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। খ্রিস্ট ধর্ম মতে প্রায় ২০২৪ বছর পূর্বে আশ্চর্যজনকভাবে ঐশ শক্তিতে কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের এক গোশালায় জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। হৃদয় মন পরিবর্তন করে সৎ, পবিত্র, ন্যায়নিষ্ঠ জীবন এবং অন্যের কল্যাণ ও দরিদ্রদের প্রতি দয়া করার আহ্বান জানাতে তার পৃথিবীতে আগমন। মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা যিশু ৩০ বছর বয়সে প্রকাশ্যে প্রচার কার্য শুরু করেন। পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। তার অমীয় বাণী, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। তিনি মানুষকে ভালোবাসতে বলেছেন, পাপীকে ক্ষমা করতে বলেছেন। তিনি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।
এই ধর্মগুরু জানান, অন্যকে সেবা করার মধ্যেই মুক্তি ও পরিত্রাণ লাভের কথা বলেছেন যীশু খ্রিস্ট। তার কাছে ধর্মের ঊর্ধ্বে মানুষের স্থান। ক্ষুধার্তকে অন্ন দান করে, তৃষ্ণার্তকে জল দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তারাই আসলে স্বর্গরাজ্য লাভ করবে। আমরা যখন দীনদরিদ্র মানুষদের সেবা করি তখন সেই সেবা তিনি গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম সমস্ত মানবজাতির মধ্যে একটা সেতুবন্ধন স্থাপনের কথা বলে। যিশুর জন্মদিন বড়দিনে সেই ভ্রাতৃত্ব আরও বেশি করে প্রকাশ পায় বলে মনে করেন তিনি। আমাদের মধ্যে যাতে একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি স্থাপিত হয় সেজন্য তিনি আমাদেরকে বলেছেন আমরা যাতে সবার সাথে সবাইকে ভালোবাসি, সবাইকে ক্ষমা করি, একত্রে বসবাস করি। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ়, আরো গভীর হবে। যিশুর আগমনে সকল অন্যায় মুছে গিয়ে মানুষের জীবন ভরে উঠুক নির্মল আনন্দ, অনাবিল সুখ ও শান্তিতে, এমনটাই প্রত্যাশা এই ধর্মগুরুর। আজকের এই বড়দিনের দিনে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বড়দিন, ম্যারি ক্রিসমাস। SM আরিফ, MyTV, ঢাকা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান তিনি। দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বের একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজ থেকে 7 জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। জাহাজে হামলার শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দুপুরে কুমিল্লায় র্যাব 11তে ব্রিফিংয়ে জানানো হয়, জাহাজের মাস্টারের সঙ্গে বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরে একাই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে ইরফান। গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য আসামি ইরফানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এলভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মারা যান 2 জন। এ ঘটনায় হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। এরপর থেকেই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করে র্যাব। দুপুরে কুমিল্লা র্যাব 11তে ব্রিফিংয়ে উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জবানবন্দিতে ইরফান জানিয়েছে বেতন ভাতা নিয়ে জাহাজের মাস্টারের সাথে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটায় সে। মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর এবং মাস্টারের উপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। র্যাব জানায় মাস্টারকে খুনের পর ধরা পড়ে যাওয়ার ভয় একে একে বাকি সদস্যদের কুপিয়ে হত্যা করে সে। বেঁচে থাকা জুয়েলকেও হত্যার চেষ্টা চালায়, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় সে। গত 24 ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6 এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোর 5টার দিকে অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে আকাশ জাহাজটিকে চালিয়ে হাইমচরে গিয়ে সেখান থেকে একটি ট্রলারে করে পালিয়ে যায়। খুনের কাজে তার ব্যবহৃত চাইনিজ কুড়ালটি জাহাজের মাস্টারের নিরাপত্তার জন্য রাখা ছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
শুধু ভোটের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আহতদের সঙ্গে বসে গল্প করেছেন, তাদের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত হবে বলে জানান তিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। এদিকে নীলফামারী জল ঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে আমরা লক্ষ্য করেছি সেই প্রকল্পগুলোতেও কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চল এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে। 2025 সালের মধ্যে সম্ভাব্য সকল সংস্কার সেরে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, তাই তাদের দোসরদেরও খুঁজে বের করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বারবার সংস্কারের কথা বলা হলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য দরকার 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই স্থানে জেটেবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসরদের বহাল তবিয়তে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে সত্যিকারের একটি পরিবর্তনে প্লাবন সৃষ্টি হয়েছে। এ পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লোকলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সব কিছু নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেস।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদ থেকে মঈদ চৌধুরীর অপসারণ চাইলেন প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পদে পদোন্নতির কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা এ প্রতিবাদ সভা করেন। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে। আমরা কেউ একে অপরের প্রতিযোগী নয় বরং সহযোগী, এবং এই সহযোগিতার মনোভাবটা দেখানোর জন্যই আমরা কিন্তু কাজ করতে চাই। কিন্তু তাই বলে এই না, আমার ঘর 1989 সালে যেটা দখল করা হয়েছিল ইসরায়েলের মতো, সেই ঘরটাকে আমি পুরোপুরি দখল হইতে অন্যদেরকেও দিব, এইটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। অ্যাডমিন সার্ভিসের জন্য আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করা উচিত, যাতে করে একটা ফাইন টিউন একটা ব্যুরোক্রেসি তৈরি করা যায়। কারণ দেশের জন্য ব্যুরোক্রেসি লাগবে, এটা সারা দুনিয়াতে রেখে বাটার মতো অবস্থা নেই, কিন্তু সেইটাকে কত ডাইনামিক, এফিশিয়েন্ট এবং ডেডিকেটেড অনেস্ট গ্রুপ তৈরি করা যায়, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ে তেঁতুলিয়ার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তবে দেশের অন্য জেলাগুলোতে হালকা শীত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, চলতি মাসের বাকি সময়ে দেশের 2-1টি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে, তবে নতুন বছরের শুরুটা দেশ জুড়ে শৈত্যপ্রবাহ দিয়েই শুরু হতে পারে। জানুয়ারি মাসের বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ দেশে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। কুয়াশার দৃষ্টিসীমা কমার পরেও চালকদের বেপরোয়া মাত্রা অতিরিক্ত গতির কারণে ঘটছে প্রাণহানি সহ দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ের ওয়ান ওয়ে সড়কে ধীর গতি বা থেমে থাকা যানবাহনে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস, ট্রাক সহ যানবাহন। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ ভুক্তভোগীদের। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত রবি ও সোমবার 2 দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একাধিক স্থানে প্রায় 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি সহ আহত হয় অন্তত 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একই রকম। ভোরে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে থেমে থাকা গাড়িগুলোকে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। রোড ফাঁকা আছে, ট্রেনটাই না যায়, কিন্তু আরেকটা গাড়ি যে ওই সামনে দাঁড়ায় রয়েছে বামে, অনেক সময় খেয়াল করে না, এই যে এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। ম্যাক্সিমাম দুর্ঘটনা হয় পিছন থেকেই সামনের গাড়িতে ধাক্কা মারে। কোনো গাড়ি রাস্তায় দাঁড়ায় পড়ছে, নষ্ট হয়েছে, অথবা যাত্রী নামাচ্ছে, পিছনের যে ড্রাইভার সে দেখতে পারে না, হুট করে যা লাগাই দেয়, এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তবে গতি নয়, ঘন কুয়াশায় পর্যাপ্ত সড়ক বাতি না থাকার কারণে থেমে থাকা গাড়িকে স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি চালকদের। কুয়াশার লাইনে সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা আর কি, কুয়াশা ঢাকা থেকে পড়ে। তো যদি ব্রিজে যেসব লাইটগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলো যদি রোডে দিত তাহলে দুর্ঘটনা কমতো। যে সিগন্যালগুলো আছে তারা ওই রকম আইডেন্টিফাই করতে পারে না, এই আলোকগুলা মানে যে সিগন্যালগুলো আছে তাদের দেখার জন্য কোনো ব্যবস্থা করা প্রয়োজন। যেহেতু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এই হিসাবে কিন্তু আমরা মানবতা দৃষ্টিতে হিসেবে মানুষের সচেতন হওয়া দরকার, সরকারের মনে করেন এটা দেখার দরকার। তবে এসব অজুহাত মানতে নারাজ পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে চালকরা বেপরোয়া গতি এবং কুয়াশায় গাড়ি চালানোর নিয়মনীতি না জানা ও অদক্ষতার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রোড সাইন দেওয়া আছে যে গতি কমানোর জন্য বা বাড়ানোর জন্য সামনে টার্নিং, এইসব বিষয়গুলো দিক নির্দেশনা আছে। এই দিক নির্দেশনা কিন্তু চালকেরা কিন্তু মানতেছে না। এর না মানার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচলের পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ ফায়ার সার্ভিসের। এর থেকে উত্তরণের উপায় হলো ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। সার্বিক পরিস্থিতিতে ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সহ সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ।
জমে উঠেছে রিহ্যাব ফেয়ার 2024। সাধ্যানুযায়ী ফ্ল্যাট ও প্লট বুকিং দিচ্ছেন ক্রেতারা। মেলায় এবার চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি ফ্ল্যাট। ক্রেতা আকর্ষণে ছাড় সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আবাসন কোম্পানিগুলো। SM আরিফ জানাচ্ছেন বিস্তারিত। ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে দেশের সবচেয়ে বড় আবাসন মেলা রিহ্যাব ফেয়ারে। মেলার তৃতীয় দিনে ফ্ল্যাট ও প্লট বুকিংয়ের সংখ্যাও বেড়েছে। ক্রেতারা জানান সাধ্যানুযায়ী আবাসন কেনার চেষ্টা করছেন তারা। এখানে আসলে এক ছাদের নিচে অনেক কিছুই জানা যায়, যার যেটা সাধ্যে এবং সামর্থ্যের মধ্যে সেভাবেই কিনতে পারে। এরকম একটা লোকেশনে ঢাকার মধ্যে এই সময়ে এরকম লোকেশনে আর ভালো কোনো প্রজেক্ট নাই। সব দিক মিলে আমার মনে হচ্ছে যে বেস্ট ইনভেস্টমেন্ট হবে আশিয়ান সিটি। এবারের মেলায় অংশ নিয়েছে 220টি স্টল। ক্রেতা আকর্ষণে আশিয়ান সিটি সহ প্রায় সকল আবাসন কোম্পানি দিচ্ছেন নানা অফার। সময়ের সাথে সাথে বিক্রিও বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। প্রজেক্টটা ঢাকা মানে ঢাকাতেই, জাস্ট এয়ারপোর্টের অপোজিটে, এয়ারপোর্ট 3rd টার্মিনাল থেকে আমার প্রজেক্টের 400 মিটার দূরত্ব, একদম রেডি। এটা সিটি কর্পোরেশনের 48 এবং 49 ওয়ার্ডের মধ্যে পড়ছে। তো এখানে আর হেজিটেশনের কিছু নেই। আমি কাস্টমারকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি প্রজেক্টে আসেন, প্রজেক্ট আপনার পছন্দ হবেই। আর মেলায় প্রচুর সাড়া পাচ্ছি। আর আমরা কাস্টমারদেরকে বলবো, মেলায় বুকিংটা দিলে আপনি অফারটা ভালো পাবেন। 8-10 বছর তুলনায় এবার কম্পেয়ার করলে কাস্টমারের সংখ্যা কম, বাট যে কাস্টমারগুলাই ফেয়ারে আসছে তারা বেসিক্যালি কাস্টমার। আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 5 দিনব্যাপী এই আবাসন মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। SM আরিফ, মাই টিভি, ঢাকা। জানাবো প্রবাসের খবর। প্যারিসে BCF রিইউনিয়ন এবং কৃতি ছাত্রছাত্রী সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে বাদল পাল জানান, প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সর্বমোট 21 জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আরশি বড়ুয়ার বেহালায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন BCF এর সভাপতি MD নূর। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্স এর মিশন উপপ্রধান কাজী এহসানুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ফ্রান্সে বেড়ে ওঠা ক্ষুদে শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রতিযোগিতা। সঙ্গীত পরিবেশন করেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল রানা ও তানিয়া রহমান।